আমিও সেভাবে সেখানে যাওয়ার সুযোগ পেয়েছি। সেই চরিত্রটা শেখ হাসিনার ভিতরে একেবারে পূর্বের মতোই বিদ্যমান আছে। আর একটা বিষয় তাকে দেখে আমার মনে হয়েছে, তিনি কোনোভাবে ভেঙে পড়েন নাই, তাকে উৎকণ্ঠিত মনে হয়নি, তাকে দীপ্ত প্রত্যয়ী মনে হয়েছে, দৃঢ় চেতা মনে হয়েছে, ভবিষ্যতের ব্যাপারে আশাবাদী মনে হয়েছে। দেশের সমস্ত খবরাখবর, যেটা আমাদের কাছেও অনেক সময় গ্যাপ, সেই খবরাখবর তার কাছ থেকে শোনার পরে মনে হয়েছে যে একটা লাইফ এনসাইক্লোপিডিয়ার মতো অবস্থা। তিনি হেন কোনো বিষয় নাই। ডক্টর ইউনূসের একটা প্রসঙ্গ নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি এমন কিছু তথ্য উপাত্ত দিলেন, আমি এত রিসার্চ করি, আপনি বাইরে থেকে থাকলেও দেশের সঙ্গে সম্পৃক্ত আছে, আমি দেখলাম উনি ফিজিক্যালি দেশে না থাকলেও দেশের নারী নক্ষত্র সবকিছু ওনার ভিতরে আছে। এবং আমাদের সঙ্গে উনি পূর্বে যে আচরণটা করতেন, যে ব্যবহারের ধরনটা ছিল, আবার আমার চেয়ে যারা জুনিয়র সাক্ষাৎ প্রার্থী ওখানে ছিল তাদের সঙ্গে যেমন আচরণ করতেন, কাউকে কাছে ডেকে নিয়ে বসানো, খাবার সময় তুমি খাচ্ছ না কেন, তুমি এটা নিচ্ছ না কেন, অর্থাৎ তার যে স্বাভাবিক জীবনটা ছিল সেই জীবনটাকে একটু অ্যাড হয়েছে। পরিস্থিতি তাকে আরো বেশি পরিকল্পনা, দৃঢ়চেতা, আশাবাদী এবং অন্যদেরকে কোন রকম হতাশ না হওয়ার জন্য যে কথা বলার শক্তিটা, সেইটা তার ভিতরে বেড়েছে বলে আমার মনে হয়েছে। যারা এর আগে ওনার সাথে দেখা করেছেন ওনারা অফ দ্য রেকর্ড একটা কথা বলার চেষ্টা করেছেন যে মনে করেন গণভবনের হল রুমের যেমন দেখা হতো ঠিক তেমন মনে হচ্ছিল। একজন বলেছেন তার মনে হচ্ছে মানে সামান্য ওজন কমেছে তার। আপনার কি মনে হয়েছে? আমার কাছে তার কোনো পরিবর্তন মনে হয়নি, বরং অভিজ্ঞতার ভান্ডার সমৃদ্ধ হয়েছে। আমি কোন রকম ভাবে শারীরিক ভাবে তাকে অসুস্থ, ওজন কমা এই জাতীয় কোনো কিছু আমি দেখিনি। আমি শেখ হাসিনার ক্যাবিনেটে আমি মন্ত্রী ছিলাম, এমপি ছিলাম, তার পার্টিতে আমি ছিলাম, কিন্তু আমার কাছে সবসময় তাকে, আমার কাছে মনে হতো যে আমি তাকে আমার মায়ের স্থানে দেখি। সেই জায়গা থেকে আমার দৃষ্টিতে তার কোনো ফিজিক্যাল পরিবর্তন হয়নি, বরং তার স্পিরিটটা, পরিকল্পনাটা, এটাকে আরো ম্যাচুয়ার্ড মনে হয়েছে। তিনি ২১ বছর পরে আওয়ামী লীগ দলটাকে ক্ষমতায় নিয়ে গিয়েছিলেন। তিনি গত ১৫টা বছর এই দলটাকে ক্ষমতায় ধরে রেখেছিলেন। একটা ষড়যন্ত্র তাকে ক্ষমতাচ্যুত করেছে। এই বিষয়গুলা তিনি কিভাবে মূল্যায়ন করেন এখন? আমি যতটুকু কথা বলেছি, সব কথা তো আর সেখানে আলোচনার মতো পরিবেশ, পারিপার্শ্বিকতা, সময় হয় না, কিন্তু উনি বলছেন যে এটা নতুন কিছু না। উনি আমাকে বললেন যে তুমি, তোমার খেয়াল আছে ওই যে ৯০ সালে শুরু করছিল দিলেন অ্যাম্বাসেডর মাইলাম? আমি বললাম যে উইলিয়াম বি মাইলাম। হ্যাঁ, ওই তো শুরু করছিল উইলিয়াম বি মাইলাম। তখন গণতান্ত্রিক ফোরাম নামক একটি নতুন সংগঠন করার যারা উদ্যোক্তা, তাদের নিয়ে খুলনা সহ বিভিন্ন জায়গায় মিটিং করে শুরু করেছিলেন, সেইটা তিনি স্মরণ করলেন। অর্থাৎ ৯০ সালেও যে আওয়ামী লীগকে বিনাশ করা বা আওয়ামী লীগের বিরুদ্ধে কাজ করার জন্য দিদেন মার্কিন অ্যাম্বাসেডর কাজ শুরু করেছিল উইলিয়াম বি মাইলাম, স্টিল সেটা তিনি মাথায় রেখেছেন। অর্থাৎ তিনি বলছেন যে এটা নতুন কিছু না। আমাদের মুক্তিযুদ্ধকালীন সময় যারা বিরোধিতা করেছিল, দেশ পুনর্গঠনের পদক্ষেপ নেওয়ায় বঙ্গবন্ধুকে যারা হত্যা করার পরিকল্পনায় ছিল, আমার বিরুদ্ধে বিভিন্ন সময় যারা ষড়যন্ত্র করেছে, সর্বশেষে দেশটাকে আজ্ঞাবহ করতে চেয়েছে, বেস করতে চেয়েছে, সেন্ট মার্টিনে ঘাঁটি করতে চেয়েছে, পোর্ট নিতে চেয়েছে, আলাদা একটা রাষ্ট্র করার চেষ্টা করেছে, নানাভাবে আমার কাছে প্রস্তাব এসেছিল। সেই হিলারি ক্লিন্টন থেকে বিভিন্ন ভাবে যে প্রস্তাব, সেই সবগুলো তিনি মনে করে বললেন যে এটা নতুন কিছু না। আর এত বড় একটা দেশ যখন অব্যাহত ভাবে চেষ্টা করে, তখন তারা তো কিছু করতেই পারে, এতে আমার কাছে নতুন আশ্চর্যজনক কিছু না, এটা তিনি বললেন। অর্থাৎ এ সকল বিষয় যে হতে পারে, উনি যেমন পার্লামেন্টে, ক্যাবিনেটে, জনসভায় যেটা বলতেন, আমরা দেখা করতে গেলে ওইগুলোই কি তিনি মনে করে দিলেন যে হঠাৎ করে ২৪ কিছু ঘটেনি। এটা দীর্ঘদিনের বিদেশি এবং দেশি ষড়যন্ত্র, বিশেষ করে যারা স্বাধীনতার পরাজিত শত্রু দেশের ভিতরে, স্বাধীনতা যুদ্ধে যারা বিরোধিতা করেছিল বিদেশ থেকে, তারা সবাই মিলে এই পরিকল্পিত ষড়যন্ত্র করছে। কিছু লোক বিভ্রান্ত হয়েছিল, তারা এখন রিয়েলাইজ করতে পারছে যে শেখ হাসিনা সঠিক ছিল, এটা তিনি আমাদের কাছে বললেন।
আপনি নিশ্চয় মনে করতে পারেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে গণফোরামের মানে যে লঞ্চিং প্রোগ্রাম যেটা ছিল, সেখানে কিন্তু প্রফেসর ইউনূস মূল প্রবন্ধ করেছিলেন। সেখানে প্রবন্ধটার শিরোনাম ছিল পথের কাঁটা ডিঙিয়ে এগিয়ে যেতে হবে। মনে করতে পারেন এটা? অবশ্যই। এবং মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কিন্তু আমাদের সাক্ষাৎকারের ভিতরে বলছেন যে সে একটা আলাদা দল করার চেষ্টা করে ব্যর্থ হয়ে ফিরে গেছিল। কাজে তার ক্ষমতার অভিলাষ, রাজনীতির মসনদে বসা, এ স্বপ্ন তার 1-11 সরকারকালীন সময়ও তার ছিল, পরবর্তীতেও ছিল, সফল হতে পারে নাই, চূড়ান্ত ভাবে সফল হয়েছে 2024-এ। এই সমস্ত স্মৃতিগুলো তিনি রোমন্থন করেছেন। এই জন্য বললাম যে তার বয়স হয়ে গেলে আমার কাছে মনে হয়েছে একটা লাইফ এনসাইক্লোপিডিয়া, কোন তথ্য তার কাছে নাই এমন অবস্থাটা না। ওই ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের তার বক্তব্য রাখা, পরবর্তীতে রাজনৈতিক দল করার চেষ্টা, ব্যর্থ হয়ে চলে যাওয়া, এই সমস্ত ঘটনাগুলোকে তিনি স্মৃতি রোমন্থন করে আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন যে এই লোকটা এবং এর নেপথ্যে যারা আর এই দেশে যারা তাকে সাহায্য করে, এরা কিন্তু একই সূত্রে গ্রথিত। লিঙ্ক অফ চেইন তাদের পূর্বের থেকে আছে। আমি যখন বলেছিলাম তখন অনেকে বিশ্বাস করে নাই, এখন অনেকে রিয়েলাইজ করতেছেন, এটাও তিনি আমাদের বলেছেন। অনলাইনে দুদিন ধরে একটা ক্লিপিং ঘুরছে, একজন মৌলানা বলছেন আর কি, আর্মির একজন জুনিয়র অফিসার তাদেরকে বারবার বলছিলেন আপনারা কিন্তু রাজপথ ছাড়বেন না, আপনারা লেগে থাকেন, রেজিম চেঞ্জ হবে, আপনারা লেগে থাকেন, অমুককে খবর দেন, অমুককে খবর দেন। এই ষড়যন্ত্রগুলো আপনারা এখন বুঝতে পারেন? দেখুন, ষড়যন্ত্র তো, আমি তো আওয়ামী লীগের পলিসি মেকার ছিলাম না, আমি লাস্ট ক্যাবিনেটেও ছিলাম না। তবে ষড়যন্ত্র যে হয়েছিল এটা বঙ্গবন্ধু কন্যা তো জানতেন। তিনি তো বারবার বলেছেন যে ষড়যন্ত্র হচ্ছে আমাকে উচ্ছেদ করার জন্য, একটি দেশ চায় আমাকে ক্ষমতা থেকে সরাতে, তাদের চাহিদা যদি আমি পূরণ করি তাহলে আমি অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় থাকতে পারবো। তবে আমি বঙ্গবন্ধুর কন্যা, আমি জাতির জনকের মেয়ে, আমি বাংলাদেশের স্বার্থ বিকিয়ে দিয়ে ক্ষমতায় থাকবো না। কাজে ষড়যন্ত্রের বিষয় যে তিনি ওয়াকিবহাল ছিলেন সেটা তো তিনি নিজেই বারবার বলেছেন। এটা আমরা কেন, তিনি নিজেও তো বুঝেছেন এবং নিজেও বলেছেন। এবং এর আগে তো তিনি এই কোর্টটাকে স্বীকার করতেন না, এর জন্য সেখানে আইনজীবীও দেওয়া হয় নাই। কিন্তু এখন উনি বলছেন কোর্টে এসে সারেন্ডার করবেন। এটাই কিভাবে দেখেন আপনি একজন আইনজীবী হিসাবে? দেখুন, কোর্টটাকে স্বীকার করতেন না মানে উনি বলেছেন যে অবৈধ প্রক্রিয়ায় বিচার হচ্ছে। ধরুন 1968 সালে তথাকথিত আগরতলা ষড়যন্ত্রের ধারাবাহিকতায় যে আগরতলা ষড়যন্ত্র মামলার ট্রাইব্যুনাল করা হয়েছিল, সেই ট্রাইব্যুনাল করা হয়েছিল ক্যান্টনমেন্টে। সেই ট্রাইব্যুনালে কিন্তু বঙ্গবন্ধুকে অ্যাটেন্ড করতে হয়েছে, অ্যারেস্ট করে অ্যাটেন্ড করছে, যদিও ট্রাইব্যুনালটা ছিল একেবারে মোকারি ট্রাইব্যুনাল। এখন সেইটাকেও কিন্তু বঙ্গবন্ধুকে মেনে নিতে হয়েছে। সেখানে দুইটি লড়াই ছিল, একটা লড়াই ছিল রাজপথে, আর একটা ছিল আইনি লড়াই। সেই সময় থমাস উইলিয়াম বাংলাদেশে গেছিলেন, সালাম সাহেব ছিলেন, ব্যারিস্টার সালাম সাহেব, কনিষ্ঠদের ভিতর ব্যারিস্টার আমিরুল ইসলাম ছিলেন। আইনি লড়াই চলেছে, রাজপথের লড়াই চলেছে। এক পর্যায়ে কিন্তু সেই ট্রাইব্যুনালে বিচারকরা পালিয়ে গেছে, খাতাপত্র পুড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু একটা প্রসেস যখন থাকে, 1-11-এও যে ক্যাঙ্গারু কোর্ট করা হয়েছিল শেরে বাংলা নগরে সংসদ ভবন এলাকায়, সেখানেও কিন্তু আমরা জানতাম এটা বানোয়াট কোর্ট, তারপর আমরা কোর্টে গেছি। বঙ্গবন্ধু কন্যা বর্তমানে তার বিচারের যে প্রক্রিয়াটা, যেখানে যুদ্ধ অপরাধীদের বিচার হবে, যুদ্ধ অপরাধ বলতে বাংলাদেশে যুদ্ধ তো একটাই হয়েছে 1971-এ, সেখানে যুদ্ধ অপরাধীদের বিচার করার জন্য অর্গানাইজ করেছেন যিনি, এখন তার এবং তার সহকর্মীদের বিচার হচ্ছে। কিন্তু সেইখানে উনি বলছেন যে আমি সবটাকে চ্যালেঞ্জ করব, আইনি লড়াই থেকে শুরু করে সবটাকে চ্যালেঞ্জ করব। উনি যখন যাবেন তখন আমাদের সব বিষয় থাকবে। তো বাড়ি ভাই, আপনার এই প্রোগ্রামটা অসংখ্য মানুষ দেখে। আমি একটা কথা বলি, শেখ হাসিনা যখন দেশে ফিরবেন তখন কিন্তু ওই আগরতলা ষড়যন্ত্রের মামলার যে ট্রাইব্যুনাল, ওই ট্রাইব্যুনাল যেরকম উড়ে গেছিল, 1-11-এর ট্রাইব্যুনাল যেমন কিছু করতে পারেনি, যতই সাজা দিক, বঙ্গবন্ধুকেও তো মৃত্যুদণ্ড দিয়েছিল পাকিস্তানিরা। মিলন আলী কারাগারে তাকে তো মৃত্যুদণ্ডাদেশ পড়ে শোনানো হয়েছিল, কার্যকর করতে পারেনি আগরতলায়, পারেনি 1-11-এ, কোনটাই পারবে না। সময় হলে রাস্তা এবং লিগ্যাল প্রসেস দুটোকেই আমরা মোকাবেলা করব। আপনি লক্ষ্য করছেন ওনার এই সর্বশেষ ঘোষণার পরে
সরকারের মধ্যে একটা তড়িঘড়ি একটা ভাব চলে এসেছে, কত দ্রুত আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করা যায়। পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী দাফন হয়ে গেছে দিল্লিতে, আবার এখানে প্রসেস চলতেছে। আসলে গভর্নমেন্ট কি করতে চায় আপনার কি মনে হয়? আপনি দেখবেন গভীর রাতে অন্ধকারে চলা মানুষগুলো যখন ভীত সন্ত্রস্ত হয় তখন কিন্তু খুব জোরে জোরে লাউড ভয়েসে কথাবার্তা বলে, আমি ভয় পাইনি না, গান গাইতে থাকে, চিৎকার করতে থাকে। এর দ্বারা বোঝাই যায় যে আতঙ্কিত। যারা বারবার দিল্লিকে চিঠি দিয়ে বলছেন শেখ হাসিনাকে ফেরত নিতে চাই, শেখ হাসিনা যখন বলছে আমি দেশে যেতে চাই, তখনই তারা আতঙ্কিত। তখন ট্রাইব্যুনালের প্রসিকিউটর বলতেছেন যে না, উনি আসতে পারবেন না। আবার কেউ বলতে দিল্লিতে দাফন হয়ে গেছে। ভীষণভাবে আতঙ্কিত তারা, কারণ তারা জানে বাংলাদেশের একেবারে নিদেন পক্ষে 6 কোটি লোক আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত, আওয়ামী লীগের মেম্বার বা ডাইরেক্ট অ্যাক্টিভিস্ট। তো শেখ হাসিনা যেদিন বাংলাদেশে ঢুকবেন বা যাবেন, এই 6 কোটি লোকের একজন লোক বাড়িতে থাকবে না। কারণ আওয়ামী লীগ হচ্ছে একটা পলিটিক্যাল পার্টি, গতানুগতিক না। আওয়ামী লীগ হচ্ছে একটা অনুভূতি, একটা বিশ্বাস, একটা দর্শন, একটা ভালোবাসা, একটা পরিবার। এই পরিবারে এমন লোক আছে যে রিক্সা চালায়, রাস্তার পাশে সবজি বিক্রি করে, মাছ বিক্রি করে। ওই মানুষগুলা কোনোদিন এমপি, মন্ত্রী, মেম্বার, মেয়র কিছু হইতে চায় না, ও আওয়ামী লীগ করে। ইভেন যারা বিভ্রান্ত ছিল তারাও বলে শেখ হাসিনা সব ভালো ছিলাম। দেখেন, আপনি সাংবাদিক ছিলেন, বিএনপি ঘরানার বিএফইউজের প্রেসিডেন্ট ছিলেন সিনিয়র সাংবাদিক এম এ আজিজ। তার একটা টক শো দেখলাম, তিনি বলছেন ইউনূসের পক্ষে কলাম লিখেছি, টক শো করেছি, এখন মনে হচ্ছে আমি এটা রাম ছাগল। শেখ হাসিনাই এই বিশ্ব বাটপারটাকে চিনেছিল। তো এখন সবাই উপলব্ধি করতেছে যে শেখ হাসিনা কি ছিল। ফলে সারা বাংলাদেশের মানুষ যখন উত্তাল ঢেউ ফেটে পড়বে শেখ হাসিনার আগমনে, তার সামনে ভেসে যাবে ওই পার্লামেন্টে লম্বা কথা বলা আর কোন প্রসিকিউটর কি বললো। শেখ হাসিনা এগুলাকে পরাভব মানে না, কারণ আইয়ুবের মার্শাল্লাহকে মোকাবেলা করেছে আওয়ামী লীগ, ইয়াহিয়া খান টিক্কা খানের পোড়ামাটির দেশ তৈরিকে মোকাবেলা করেছে আওয়ামী লীগ। 75-এ আওয়ামী লীগ আর থাকবে না, সেই আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছে। সবকিছু মিলে আওয়ামী লীগের বর্ণাঢ্য রাজনৈতিক অতীত এবং ইতিহাস এবং শেখ হাসিনার যে কঠিন পথ চলা, এই সব যদি কেউ একটি অ্যাকাউন্টে নেয়, লিঙ্ক অফ চেইন করে দেখে, তাহলে দেখবে এই ত্রস্ত ব্যস্ত যেসব মানুষগুলো আছে, এই মানুষগুলা অনেকে পালাবার সুযোগ খুঁজে পাবে না। আপনি যে সাংবাদিকের উপর কথা বললেন, তিনি সহ বেশ কিছু সাংবাদিককে আমরা দেখছি ইদানিং। এর আগে একটা টোন ছিল যে শেখ হাসিনা আসবেন, এটার পরে এই জায়গায় তারা সবাই একমত না, উনি কেন এখানে আসবেন, আওয়ামী লীগ কেন, আওয়ামী লীগ কেন নতুন কোন ফেসে আসবে না, ইত্যাদি ইত্যাদি। আওয়ামী লীগ কিভাবে চলবে না চলবে আওয়ামী লীগের নেতা কর্মীরা তো ঠিক করবে। শেখ হাসিনা আওয়ামী লীগের প্রাণ। আওয়ামী লীগকে 21 বছরের রাস্তার থেকে রাষ্ট্রীয় ক্ষমতা এনেছেন। বিভক্ত, দ্বিধা বিভক্ত, ত্রিধা বিভক্ত আওয়ামী লীগকে পুনর্গঠিত তিনি করেছেন। আওয়ামী লীগের কর্মীদের কাছে শেখ হাসিনা, আমার এটা ব্যক্তিগত অভিমত, যে শেখ হাসিনার জনপ্রিয়তা আওয়ামী লীগের চেয়ে অনেক অনেক গুণ ঊর্ধ্বে, অনন্য উচ্চতায় তিনি পৌঁছেছেন বাংলাদেশের সাধারণ মানুষের কাছে। এমনকি যারা আওয়ামী লীগ করে না কিন্তু মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে, সেকুলারিজমে বিশ্বাস করে, সেই মানুষদের অনেকে বিভ্রান্ত ছিল। এখন তারা বুঝতেছেন যে মুক্তিযুদ্ধের চেতনা শেখ হাসিনাকে দিয়েই রক্ষা করা সম্ভব, তার মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব। ফলে শেখ হাসিনা নেতৃত্ব দেবে না কারা দেবে, এইটাই কিছু জ্ঞান পাপী, কিছু তথাকথিত টেলিভিশনের টকাররা ডিসাইড করবে না। বাংলাদেশের আওয়ামী লীগের নেতা কর্মীদের ভিতরে বাড়ি ভাই একজন সিঙ্গেল কর্মীকে পাওয়া যাবে না যে বলবে যে আমি শেখ হাসিনা মুক্ত আওয়ামী লীগ চাই। বরং অনেকে আছে আওয়ামী লীগের পলিটিক্যাল এক্সারসাইজে নানাভাবে অকষ্ট পেয়েছেন, আওয়ামী লীগ সরকারের কোনো কোনো আচরণে ক্ষতিগ্রস্ত হতে পারেন, কিন্তু ইন রেসপেক্ট অফ শেখ হাসিনা তারা মনে করেন শেখ হাসিনা অনেক কিছুর ঊর্ধ্বে। অর্থাৎ শেখ হাসিনার প্রয়োজনীয়তাটা শুধু আওয়ামী লীগ বোধ করে না,
যে মানুষগুলো বিভ্রান্ত 24-এর সন্ত্রাসের যে ভয়ঙ্কর অবস্থা সেখানে পার্টিসিপেট করছিল, তারাও আজকে বলে যে আমি চাই শেখ হাসিনা ফিরে আসুক। এই যে ঢাকা রাস্তায় ছাত্ররা তারা বিক্ষুব্ধ হয়ে বলতেছে শেখ হাসিনাকে ফিরিয়ে আন। কাজী শেখ হাসিনা আসবে কি আসবে না এটা ডিসাইড করবে আওয়ামী লীগের নেতা কর্মীরা। আওয়ামী লীগের নেতা কর্মীরা যদি বলে যে না শেখ হাসিনার দরকার নাই, নিশ্চয় তিনি যাবেন কি যাবেন না সে প্রশ্নটা আসতে পারে, কিন্তু আওয়ামী লীগের একজন মানুষের শেখ হাসিনার বাইরে চিন্তা করে না। ফলে কোন টকার কোন সাংবাদিক কি বললো না বললো, কোথায় রিফাইন্ড আওয়ামী লীগ, ওই সংস্কার আমরা অতীতেও দেখেছি। আমরা বাকশাল করার সংস্কার দেখেছি, 111-এর সংস্কার দেখেছি, ডক্টর কামাল হোসেন বেরিয়ে যাওয়ার সময় ঘটনা দেখেছি, কোরবান আলী সাহেব চলে যাওয়ার সময় দেখেছি, আমিনা বেগম যখন জাতীয় লীগ করেন সেটা দেখেছি, মোস্তাক সাহেব যখন ডেমোক্রেটিক লীগ করেন সেটাও দেখেছি। আওয়ামী লীগের প্রাণ শেখ হাসিনা, কাজে তার বিকল্প কেউ নাই। এই ডিসিশন আমাদের না, দলের সকলের। ফলে রাস্তাঘাটে কে কি বললো না বললো এতে কিছু এসে যায় না। আবার সেই ওই সাক্ষাৎ প্রসঙ্গে আসছি, 10টা আপনারা আমি যতটা শুনেছি সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত সেখানে ছিলেন। রাইট। এত লম্বা সময় আপনারা আলাদা আলাদা কথা হচ্ছিল না একসঙ্গে কথা হচ্ছিল? দেখুন, আমরা অস্ট্রেলিয়ার যে টিম আসছিল আপনি সবাইকে চেনেন, গামা আব্দুল কাদির, ডক্টর সিরাজুল হক, মিল্টন, তারপরে শামীম, এরা 4 জন ছিলেন অস্ট্রেলিয়ার। আমি ছিলাম, বিপ্লব বড়ুয়া ছিল, আমাদের আরো কিছু নতুন প্রজন্মের লোকজন ছিল। অস্ট্রেলিয়ার লোকরা একটু আগে গিয়ে তারা কথাবার্তা বলতেছিলেন। একটা পর্যায়ে ঘন্টাখানেক পরে আমরা গেলাম, সবাই মিলে সেখানে কথা হয়েছে, যার যার অভিমত ব্যক্ত করেছে, মন খুলে সবাই কথা বলতে পেরেছেন। সবার আকাঙ্ক্ষা, আগ্রহ, নিজের অনুভূতি, কে কি করতেছেন, তারা কি প্রত্যাশা করেন, কি হয়েছে, কি করা দরকার ছিল, তিনি কিভাবে দেশটাকে ডেভেলপ করছেন, এবং যারা গেছেন তারা কোথায় বসে কি করছেন, এসব কথাবার্তা বলা বলি হলো। উনি ওনার অভিমত ব্যক্ত করেছেন, অনেক প্রশ্ন ছিল সেটাও উনি বলেছেন। এর বাইরে আমার সঙ্গে একান্তে প্রায় আধা ঘন্টা কথা হয়েছে, সেটা আমাদের বিভিন্ন আইনসঙ্গত বিষয়, পলিসি ম্যাটার, রাজনীতি এবং অপর অনেকগুলো বিষয় নিয়ে একান্তে আমার সঙ্গে বেশ কিছুক্ষণ কথা হয়েছে। এর বাইরে আমরা সবাই একত্রিত কথা বলেছি। উনি খেয়েছেন আমাদের সঙ্গে, আমাদের খাবারটা উনি যে গতানুগতিক ভাবে গণভবনে, বঙ্গভবনে অথবা সুধা সদনে অথবা বঙ্গবন্ধু ভবনে কখনো আতিথেয়তা জানালে যে আচরণটা ওনার ছিল, যে ধরনটা ছিল, তার থেকে একদম কোনো পরিবর্তন হয় নাই, অ্যাজ ইট ইজ সেই রকম ভাবে। এবং আমার মনে হচ্ছিল যেন একটা পরিবারের সবাইকে নিয়ে বসলে মা যেমন সবার দিকে স্পেশাল কেয়ার করে বলে ওর প্লেটে খাবার নাই, ওর এইটা নাই, ওইটা দেখো, এই তুমি নিচ্ছ না কেন। শেখ হাসিনাকে সেরকমই দেখেছি, কোনো বদলাতে দেখিনি। ফলে দীর্ঘ আলাপ আলোচনার ভিতরে উনি সামগ্রিক বিষয়গুলো তুলে ধরছেন। আবার আমাদের সঙ্গে যারা ছিল, যার যে কোয়ারি ছিল, যে যে কথা বলতে চেয়েছে, যে যেটা শুনতে চেয়েছে, সব কথা উনি শুনেছেন। আমার মনে হয় না এই দীর্ঘ 5-6 ঘন্টা এই কয়জন মানুষের সঙ্গে যে সময় কাটিয়েছেন 1 মিনিটের জন্য তাকে বিরক্ত হতে দেখিনি। কখনো বলেননি এই কথা শেষ হয়ে গেছে, তোমাদের সঙ্গে তো কথা শেষ হলো। বরং আমরা যখন উঠে আসি তখনও উনি কথা বলছেন, কথা বলতে বলতে আমরা বেরোচ্ছি। অর্থাৎ তার ভিতরে ন্যূনতম ক্লান্তি, কোনো অবসাদ, কোনো বিরক্তি নেই, বরং আগ্রহ ভরে এই দীর্ঘ সময় একবারও মনে হয় নাই যে এই ভদ্র মহিলার বয়স 80 হয়েছে, একবারও মনে হয়নি। তার ভিতরে যে একটা কি বলে, একটা তারুণ্য দীপ্ত শক্তি, দীপ্ত প্রত্যয়, দৃঢ়তা, আগ্রহ, তার স্পিরিট, এই সবগুলো দেখে মনে হয়েছে যে কোথাও কোনো ঘাটতি নাই, কোনো ক্লান্তি নাই, কোনো হতাশা নাই, বরং প্রত্যাশা আছে, স্বপ্ন আছে, পরিকল্পনা আছে, সেটাই মনে হয়েছে। আইনগত ব্যাপারকে টিমটা কি, টিম গঠনের কাজ শুরু হয়েছে না এটা গঠন করা আছে অলরেডি আপনাদের? দেখুন, কিছু কিছু বিষয় আছে, সেগুলো আমাদের নানা রকম রণকৌশল, সেটা কোর্ট অঙ্গনের কৌশল, রাস্তার কৌশল, এগুলো তো একটা ভিন্ন বিষয় আছে, সেগুলো চলমান প্রক্রিয়া চলছে, হয়তো আরো চলবে। বিদেশি থাকবেন সেখানে? এই বিষয়গুলো সময় এবং পরিবেশ বলবে। এই টিমটা কি আগে যাবে না একসাথে যাবেন আপনারা? এটাও উনি যেভাবে নির্ধারণ করবেন, উনি যেহেতু আমাদের
কমান্ডার, সুপ্রিম কমান্ডার, উনি প্রধান, উনি যেভাবে নির্ধারণ করবেন সেভাবেই হবে।